স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ৭ বছরও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত। রহস্য উদ্ঘাটনে সরকার আন্তরিক, এমনটা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচিত এই মামলা সহ আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে আজকের আয়োজন ৭ বছর সমান কত ঘন্টা। কথা বলতে স্টুডিওতে আছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান, আছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান এবং মেহের রুনির ছোট ভাই নওশের আলম রোমান আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ডক্টর মিজানুর রহমান, ৭ বছরেও সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার তদন্ত শেষ না হওয়া দেশের আইন শৃঙ্খলা, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের কি বার্তা দেয়? আজকে যখন সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করছিলেন যে এটি আসলে কবে নাগাদ এটি পাওয়া যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই সাগররুনির খুনিরা দ্রুতই ধরা পড়বে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সরকার সবসময় আন্তরিক ছিল। আমার মনে পড়ে 2012 সালের এই দিনটির পর থেকে প্রতি বছর একই কথা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা বলে আসছেন। আসলে শুধু যে স্বরাষ্ট্রমন্ত্রীরা বলেছেন তা নয়, আমরা বিভিন্ন সময় কিন্তু আমি বলবো যে সরকারের যথেষ্ট দায়িত্বশীল পর্যায় থেকে আমরা আশ্বাসবাণী শুনেছি। এবং আমার মনে আছে যে এই সাগররুনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু নিরপরাধ লোকদের কিন্তু আটক করেছিলেন। তারা অন্তরীণ ছিলেন, তারা আটক অবস্থায় ছিলেন। এবং অন্ততপক্ষে একটি ক্ষেত্রে আমি জানি, যখন আমি মানবাধিকার কমিশনের দায়িত্বে ছিলাম, তখন একজন নিরপরাধ ব্যক্তিকে ছাড়িয়ে আনতে আমাদেরকে সর্বোচ্চ আদালতে বেশ কয়েকটি বেঞ্চে ধর্ণা দিতে হয়েছে তাকে মুক্ত করে আনবার জন্যে, যার বিরুদ্ধে কোনো রকমেরই সম্পৃক্ততা পাওয়া যায় নাই। শুধুমাত্র সাগর বা রুনির টেলিফোন যে আপনার কল লিস্ট রেখে সেই কন্ট্যাক্টের ভিতরে তার নামটি ছিল, এই একটি মাত্র কারণেই তাকে 2 বছর অন্তরীণ রাখা হয়েছিল। এবং নানা রকমভাবে আপনার তারা কিন্তু খোঁজ খবর নেওয়ার পরেও যখন দেখেছি কোনো রকম কিছু পাওয়া যায়নি, কিন্তু এরপরেও কিন্তু কোনো তদন্ত রিপোর্ট ওভাবে দেয়া হয়নি আদালতের সামনে। এবং একজন নিরপরাধ ব্যক্তিকে মুক্ত করা হোক, এই কথাটিও কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে আদালতের সামনে কি উপস্থাপন করেন নাই। এবং যখন মানবাধিকার কমিশনের তরফ থেকে আমরা তার মুক্তির জন্য যখন আমরা বলতাম চেষ্টা চালাচ্ছিলাম, সে সময় সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা আদালতকে এমনটিও বলেছেন যে মহামান্য আদালত, আজকে অন্ততপক্ষে এটি এখনই তাকে জামিন দিয়েন না, কেননা এই তো কদিন পরেই আবার একটি তদন্ত রিপোর্ট দেবার কথা। সুতরাং তদন্ত রিপোর্টটি দেয়া হোক, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে কি অবস্থা, এবং সেই সময় একটা সিদ্ধান্ত নিলে ভালো হবে। আজকে আপনি জানেন যে এইভাবে 63 বার তদন্ত রিপোর্ট দেবার কথা থাকলেও তদন্ত রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত দেয়া হয়নি। এবং আগামী 17 ফেব্রুয়ারি আমি আপনাকে বলে দিতে পারি যে 17 ফেব্রুয়ারি একই জিনিস ঘটবে, যে তদন্ত রিপোর্ট আদালতের সামনে উপস্থাপন করা হবে না। সুতরাং এই যে খেলা চলছে একটা, এই খেলাটির নাম হচ্ছে যে বিচারহীনতার একটি খেলা চলছে। আমি একটু জনাব শহীদুল হক আপনার কাছে যেতে চাই যে এই বিচারহীনতার খেলার কথা আমরা আসলে অনেক বারবার বলছি, এর পিছনে কি মোটিভ থাকতে পারে? আপনি পুলিশ প্রধান ছিলেন, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে থাকা ছাড়াও আপনি আসলে মানে ঢাকার কমিশনার সহ অনেকগুলি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই ব্যর্থতার দায় আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কিনা? আচ্ছা দেখেন, প্রত্যেকটা কাজেরই কিন্তু শতভাগ সফলতা নাই, কিছু ফেলিউর থাকে। আর কিছু ফেলিউর থাকে দেখি পুলিশের তদন্তে যারা আইনজ্ঞ দেখবেন, একটা থাকে আপনার FRT, একটা থাকে FM অ্যাজ ফলস, একটা থাকে FM অ্যাজ মিসআন্ডারস্ট্যান্ডিং। FRT মানে ফাইনাল রিপোর্ট ট্রু, ঘটনা সত্য, কিন্তু আমি তদন্ত করে শত চেষ্টা করেও এটা উদ্ঘাটন করতে পারিনি। কাজের জন্য আদালতে একটা FRT দেওয়া। ভবিষ্যতে কোনো যদি সূত্র থাকে, আবার যদি পাওয়া যায় তখন এটা রিভাইভ করে তদন্ত করা হবে। এটা কিন্তু আইনের ব্যাখ্যা। এখন আমরা মোটামুটি 75% কেজে চার্জশিট দেওয়া হয়, আর 25% কেজ কিন্তু এইভাবে নানা কারণে FRT দেওয়া হয়। এই মামলাটা পুলিশে শতভাগ নিষ্ঠা নিয়ে, সিনসাইটি নিয়ে প্রচেষ্টা চালিয়েছে, এতে কোনো ভুল নেই। সকল পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা থেকে আরম্ভ করে, তখন আমি এডিশনাল অ্যাডমিনিস্ট্রেশন ছিলাম, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। আই ওয়াজ নট সাপোজ টু ভিজিট দ্য পিউ, আমার কিন্তু আমার এই যে আপনার এই নিজের কমিটমেন্ট বা দায়বদ্ধতা থেকেই বলেন, আমি নিজেও কিন্তু পিউতে ভিজিট করেছি, বাসা আমি গিয়েছি। আমি আমার তদন্তকারী কর্মকর্তা টিমের সাথেও আমি কথা বলেছি, সাসপেক্ট যাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের কথাও শুনেছি।
কিন্তু এখন এই মামলাটা যেহেতু সাংবাদিকরা এই বিভিন্নভাবে যেইভাবে রিপোর্টিং করেছে, অনেকে তার মনে মাধুরী মিশিয়ে যার যার মতো করে রিপোর্টিং করে, পুলিশের ভিতর কিন্তু একটা মনে করেন একটা ভীতি কাজ করে। অনেক সময় মিডিয়া ট্রায়াল বলে। একটা সেকেন্ড, প্রফেসর জিয়া রহমান, আপনি কি এই পয়েন্ট একটু মনে রাখবেন কিনা, এই ব্যাপারে একটু আপনার মতামত আমরা একটু শুনতে দেবো, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, মিডিয়া ট্রায়াল বলতে একটা কথা আছে, কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে মিডিয়া ট্রায়াল বলতে একটা কথা আছে। কোনো একটা ঘটনাকে যদি মিডিয়া ধারাবাহিকভাবে রিপোর্ট করে, তখন কিন্তু আইন, পুলিশ, কোর্ট, কাছারি, বিচারক, তাদের মধ্যে কিন্তু একটা পারসেপশন তৈরি হয়ে যায়। ওই পারসেপশনকে ভিত্তি করে কিন্তু অনেক সময় ট্রায়াল হয়ে থাকে, এটাকে বলে মিডিয়া ট্রায়াল। তো এখন এই মিডিয়া রিপোর্টগুলো এমন হওয়ার কারণে পুলিশ এখন যে তদন্তকারী কর্মকর্তা, সে কিন্তু সঠিক পথে যেতে পারতেছে না। এখন একটা অপরাধী যে অপরাধ করে, তখন তো কোনো সাক্ষী প্রমাণ রাখে না, তারা তো একেবারে সংগোপনে করে। যদি কোনো একটা সূত্র না পাওয়া যায়, তাহলে তদন্ত আগানো যায় না সাধারণত। ক্লুলেস ঘটনা যেগুলি, এ তো সে ক্লুলেসই ছিল। তো এখন তারপরে তদন্তকারী টিমের যে ধরনের ধারণা ছিল যেটা এইরকম হবে, এই দিকে আঁকাইতে পারে, কিন্তু সেটা কিন্তু প্রকাশ করতে তারা সাহস পায়নি। এত মিডিয়ার ট্রায়াল, এটা রিয়েলিটি, মিডিয়া রিপোর্টিং কারণে ওইটা তারা সাহস পায়নি যে এইটাই আমরা বলবো কিনা, এইদিকে যাবো কিনা, পারেনি। বাই দিস টাইম তো মামলা তদন্তকারী সংস্থা চেঞ্জ হয়ে গেল। মামলা তদন্ত যখন র্যাবের কাছে গেল, তখন তো মামলা তদন্তের গতি, সভাপতি নতুন এই সংস্থার কাছে গেলে গতি থেমে যায়, তখন সে তাদের মতো করে। তো আমি মনে করব, আপনি মানে আপনার একটু বিনীতভাবে আবার একটু অনুরোধ করছি যে আপনি এই জায়গাটাকে আবার একটু পরিষ্কার করবেন কিনা। মানে মিডিয়াতে অনেক কিছু লেখা হয়েছে, নানা দিকে ঘটনাটা গিয়েছে, এর ফলে যারা পুলিশ তদন্তকারী কর্মকর্তা ছিলেন তারা কি একটু মানে ব্যাকফুটে চলে গেলেন, একটু ভয় পেলেন, এরকমটাই কি আপনি বলছেন? আমি সেটি মনে করি। তারা মনে করতেছে এখন যদি আমরা যে লাইনে আমাদের ধারণা হচ্ছে যে সাসপেক্ট তাদেরকে অ্যারেস্ট করছি, তাদের বক্তব্য, পারিপার্শ্বিকতা, ঘটনাস্থল সবগুলো দেখে যে ধারণা হচ্ছে, ওই দিকে আগাইতে গেলে সাংবাদিকরা এটা গ্রহণ করবে না, আবার মনে করবে আমরা ওদের আরেক জজ মেয়ে তৈরি করতেছি, জজ মেয়ে সাজাচ্ছি, এই ধরনের একটু ভীতি তাদের মধ্যে কিন্তু কাজ করতেছিল আর কি। বাই দিস টাইম কিন্তু মামলাটা ট্রান্সফার হয়ে গেল। ট্রান্সফার না হইলে হয়তো এটা একটা, আমার মনে হয় ওরা যেভাবে আগাচ্ছিল সেইভাবে আগালে হয়তো একটা। আমি একটু আমার মনে হয় কি জানেন, যে জনাব শহীদুল হক যে কথাটা বললেন, এর ভিতরে কিন্তু এক ধরনের, আমি বলবো যে এটা না পারার, তদন্ত উদ্ঘাটন না করবার পারার একটা কারণ লুকিয়ে আছে। উনি যেটি বললেন যে জজ মিয়া আমরা আবার তৈরি করছি কিনা, আমরা একটু আসি আপনার কাছে, আমরা একটু অপরাধ বিশেষজ্ঞ যিনি অপরাধ বিজ্ঞান পড়ান ডক্টর জিয়া রহমানের কাছে একটু যাই। প্রফেসর জিয়া রহমান, দু তিনটি বিষয় সামনে আসছে, আপনি নোট নিয়েছেন, আমি একটু জানতে চাই যে মিডিয়া ট্রায়াল, পারসেপশন ক্রিয়েট হওয়া, তারপর পুলিশের আসলে ব্যাকফুটে চলে যাওয়া বা কোল্ড ফিট হওয়া বা শাই হয়ে যাওয়া, যে পুলিশ পর্যন্ত সেই জনমতকে উপেক্ষা করতে না পারা বা ভয় পাওয়া, যে কোন রিপোর্ট দিলে আসলে কিরকম হবে, মানে আমরা একটু আপনার কাছে একটু। না, ধন্যবাদ। বিষয়টা আমি ধন্যবাদ জানাচ্ছি শহীদুল হক সাহেবকে, কারণ তিনি খুব নির্মোহভাবে কিন্তু একটা ভালো কথা এখানে বলেছেন, ওপেন কথা বলেছেন। আমি মনে করি যে এটি কিন্তু মানে একেবারে মিডিয়ার সামনে এসে এভাবে কথা বলা, এটা কিন্তু সাধারণত হয় না। আমি একটা হলপ করে আপনাকে বলছি, আমি এই কথাটি শুনেছি একটি মিডিয়াতে বসে, এবং একজন মিডিয়ার সিনিয়র জার্নালিস্ট, এবং আমি এটা একটা প্রোগ্রামের মধ্যে, যে তখন তারা বললেন যে সাগররুনির হত্যার সমস্ত কিছু তো পুলিশের হাতে আছে। আমি একবার হলপ করে বলছি, আজকে দ্বিতীয়বারের মতো এই কথাটা শুনলাম। তো আমি আসলে তখন আমলে নেইনি, কারণ আমি ভেবেছি যে এগুলো কত রকম কথা, ওই যেটা পারসেপশনের কথা বললাম। দুর্ভাগ্য হচ্ছে আমরা এমন একটা দেশে বাস করছি যে এই দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে সব কিছুতেই যে ইনস্টিটিউশনালাইজ হওয়া, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটি নিয়ে ডেভেলপ করা বা নির্মোহভা সত্য আবিষ্কার করা, এগুলো কোনো জায়গায় উদ্ঘাটন হচ্ছে না ঠিক ওই অর্থে। সেই কারণে কিন্তু আমাদের এই পারসেপশনেরও দুর্বলতা, এবং একই সাথে এই যে মিডিয়া ট্রায়ালের কথা বলছেন, আমি এটা মানে আমি এই জন্য বলছি, আমি এটা উড়িয়ে দিচ্ছি না এই কারণে যে উনি তো সত্য ভাষণ, উনি একজন আইজি ছিলেন, উনি যখন এই কথাটা বলছেন অডিয়েন্সের সামনে এসে, আমি মনে করি এই বিষয়টা নিয়ে আমাদের আরো এখন এই বিষয়টার উপর জোর দিয়ে কথা বলা উচিত।
কারণ বিষয়টা হচ্ছে যে এরকম কেস থাকে। আমি বলছি প্রথমত আমাদের দেশে যেহেতু এই দুর্বলতাগুলো রয়েই গেছে, প্লাস উনি আরেকটা জিনিস স্বীকার করেছেন যে শতভাগ সাফল্য তো পুলিশের থাকে না। আমি সেই জায়গায় ওনাকে চেস করছি না, যদিও আমরা মনে করি পুলিশের সাফল্য আছে, অনেক জায়গায় সাফল্য আছে, বাট দুর্বলতাও অনেক জায়গায় আছে, শতভাগ না হলেও অনেক, মানে আমি বলবো যে অনেক জায়গায় দুর্বলতা পুলিশের আছে, এবং এটি ইনস্টিটিউশনালাইজ। এটা পুলিশের ব্যক্তিগতভাবে আমরা পুলিশ ইনস্টিটিউশনকে যদি দায়ী করি তা হবে না, কারণ এটার সাথে পুরোপুরি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটি নিয়ে ডেভেলপ করেনি, এর সাথে পলিটিসাইজেশন, পলিটিক্যাল পাওয়ার এবং সমাজের যারা এলিট তাদেরও একটা বিরাট হস্তক্ষেপ আছে। এবং এই কথাটাকেও আমি মনে করি যে কিছুটা সত্য, কারণ আপনি যদি এয়ার ইন্ডিয়ার যেই ঘটনাটি ঘটেছিল, কেসটি হয়েছিল, আপনার মনে আছে যে প্রায় 329 জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া যেটা আসছিল, সেখানে 1985-এ সেখানে আপনার বোম ব্লাস্টের মধ্য দিয়ে যে শিখ মানে বিচ্ছিন্নতাবাদীরা, এবং সেটা ট্রায়াল হতে হতে 2013-তে এসে মানে 30 বছর লেগেছে কানাডার মতো একটি জায়গায়, যেটা খুবই সেন্সিটিভ জায়গা, সেন্সিটিভ। তো এগুলো আমরা ওই যে এলএ ল আমরা পড়েছি, দেখেছি কত বছর, আমরা মানে ওই মুভি দেখেছি, সেখানে আমরা দেখেছি যে কত বছর লেগেছে। এগুলো থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার আরো একটা জায়গায়, আমি খালেদ আপনি এখানে আছেন, আমি খুব বিনীতভাবে আপনাকে আর একটা প্রশ্ন করছি যে এই ধরনের ঘটনা আমাদের মতো দেশে, মানে আমরা নিশ্চয়ই মানে সবাই এটার সমব্যথী, এবং প্রচুর মানুষ এর এগেনস্টে লিখেছেন এবং জনমত তৈরি করার চেষ্টা করেছেন। তা আমি যদি আজকে সাংবাদিক সমাজকে বলি যে তারা কি করেছে, কারণ একটি মানে সারা পৃথিবীতে বাংলাদেশের মতো রাষ্ট্র তো আরো যে কঠিন রাষ্ট্র, তার উপর আপনি যদি প্রেশার তৈরি না করতে পারেন, দেখেন রাজন এবং রাকিবের হত্যার বিচারটা কত দ্রুত হয়েছে, এর কারণ কি? এটা কি রাষ্ট্র সরাসরি দিয়েছে? আমার মনে হয় যে এই ইন্টারেস্টিং পয়েন্টটা, এটা একটু আমরা প্রফেসর মিজানুর রহমানের কাছে একটু শুনতে চাই যে আমরা আসলে উনি মানে সাংবাদিকরাও আমি জাস্ট একটা লাইন বলে শেষ করি, এটি নিয়ে চাপ, আমি বলছি যে এটা এই কারণে বলছি, আমি চাপ অর্থে বলিনি খালেদ, এটা আপনি সারা পৃথিবীতে দেখবেন, আপনার রাইট যদি এনশিওর করতে হয়, আপনার এই সোশ্যাল মুভমেন্ট যদি আপনি ডেভেলপ করতে না পারেন, সবসময় রাষ্ট্র কিন্তু আপনাকে দেয় না। আপনার খেয়াল আছে কিছুদিন আগে যে ব্ল্যাক নারীটিকে মেরে ফেলেছে পুলিশ আমেরিকাতে, আমরা দেখলাম সেখানে ব্ল্যাকদের যে মুভমেন্ট হয়েছে, তারপরে কিন্তু সেই পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে। সো আমেরিকার মতো জায়গায় কিন্তু হিডেন রেসিজম আছে, তারপরেও কিন্তু এই 21শ শতাব্দীতেও তাদের কিন্তু এই মুভমেন্টটা করতে হয়। তো আমি বিনীতভাবে, আমি এটাকে বলছি না, আমি বলছি যে দুর্ভাগ্য, আপনি কাকে কোথায় যাবেন, আপনি পুলিশকে হয়তো বলছেন, কিন্তু আপনাদের সংবাদপত্র বা আমি বলছি সংবাদপত্র না, মিডিয়া অ্যাজ এ হোল, তারা কি এটার ব্যাপারে খুব বড় রকম জনমত তৈরি? আমরা সাগরণী পরিবারের একজন খুব ঘনিষ্ঠ সদস্য রুনির ভাই নওশের আছেন আমাদের সঙ্গে, নওশের কাছ থেকে একটু শুনতে চাই এই মুহূর্তে মামলাটি পরিস্থিতি কি, মামলাটি নিয়ে আপনারা কতবার আশাবাদী হয়েছেন যে চূড়ান্ত রিপোর্টের খুব কাছাকাছি চলে গেছে বা এখন শুরু হবে মামলার মূল কার্যক্রম? না, এখন পরিস্থিতি আসলে যা মানে তদন্তকারী সংস্থা র্যাবের যে কার্যক্রম, আমাদের সাথে যোগাযোগ, সবকিছু তাদের কাছে, আমাদের যে আমরা অনেক দিন পর্যন্ত তাদের কাছে রেগুলার ধর্ণা দিয়েছি এটা আপডেট জানার জন্য, বা তাদের যে কার্যক্রম এবং বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে তারা যে কথা বলতে চায় তাদের সাথে, তাদের আপডেট শুনে আসলে মনে হয় যে তদন্তকারী সংস্থা এখন কোনো তদন্ত করছে না। এবং আসলে যখন কোনো তদন্তকারী কর্মকর্তা এসে আমাকে বলে যে মেয়েটি কেমন আছে, মেয়েটি মানে মেঘকে জানেও না যে ও ছেলে না মেয়ে, তখন আসলে বোঝা যায় এটার অবস্থা কোন জায়গায় আছে। আমরা হতাশ, মানে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। আপনার কাছে কি মনে হয় যে এরকম কোনো পার্টিকুলার কারণ আছে যে যেই কারণে তারা আসলে এই এত যেই মামলাটি নিয়ে এত কথা হচ্ছে সেগুলির ব্যাপারে কি আপনি বলছেন যে এক ধরনের উদাসীনতা দেখাচ্ছে তারা? হ্যাঁ, শুরুতে অনেক কিছু মনে হয়েছিল আসলে, বা পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম, যেমন লাশ উত্তোলন বা ডিএনএ টেস্টের যে কথা আমরা শুনেছি, আমাদেরকে হয়রানি, ইভেন মেঘকে ডেকে নেওয়া, মেঘকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা, এই কার্যক্রম পরবর্তীতে সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এখন কোনো কথাই বলে না আমাদের সাথে। এগুলোতে আসলে মনে হয় যে কোনোভাবে ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়ার অংশ। মানে যেই হোক, মানে খুনি যেই হোক, যেই জড়িত হোক, সেটা প্রভাবশালী হোক বা সাধারণ কেউ হোক, এতদিনে তো অন্তত বের হওয়ার মতো একটা পরিস্থিতি যেত। সেটাও যদি না যায়, অন্তত আমরা এত কিছু দেখার দরকার ছিল না। এই কার্যক্রমগুলো মনে হয় যে এটা হয়তো ইন্টেনশনালি জিনিসটাকে নষ্ট করে ফেলা হয়েছে। প্রফেসর মিজানুর রহমান, আপনার কাছে ফিরবো। প্রফেসর জিয়া রহমান একটি কথা তুলেছেন যে যথেষ্ট পরিমাণে আসলে চাওয়া হয়েছে কিনা, চাপ সৃষ্টি করা হয়েছে কিনা, জনাব এ কে এম শহীদুল হককে আপনি শুনলেন, এবং নওশের আমাদের রুনির ভাই তিনি বললেন যে আসলে এটি একরকম
চাপা পড়েই আছে। আপনার কাছ থেকে আমরা একটু মন্তব্য শুনতে চাই। প্রফেসর মিজানুর রহমান, আপনার কাছে আসছিলাম যে কয়টি বিষয় নিয়ে আলোচনা আসছে। দেখুন, এখানে ডক্টর জিয়া যে কথাটি বলেছেন যে যথেষ্ট পরিমাণে সোশ্যাল মুভমেন্ট এখানে হয়নি এটাকে নিয়ে, আমি ওনার সঙ্গে একটু খুব বিনীতভাবে একটু দ্বিমত পোষণ করব যে আসলে কিন্তু তার মানে কি আমরা কি আইন বিজ্ঞানের মূল সূত্রগুলো কি ভুলে যাব? একটি রাষ্ট্রে, একটি সমাজে একটা হত্যাকাণ্ড হবে এবং সেই হত্যাকাণ্ডের বিচার করবার জন্যে যদি আমরা চাপ সৃষ্টি করতে না পারি, সামাজিক যদি আন্দোলন না হয়, তাহলে বিচার হবে না। তাহলে কি আমাদের আদালত, আমাদের আইন সবকিছু নির্ভর করবে যে রাস্তায় কি ঘটছে তার উপরে? এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হতে পারে না। কোন সভ্য সমাজের জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়, কাম্য হতে পারে না। হ্যাঁ, এবং সেদিক থেকে কিন্তু আমার মনে হয় যে সোশ্যাল মুভমেন্ট কখন হয়, যখন আপনার অন্য কোনো মাত্রা থাকে, যেটি আপনি সিম্পল, মানে পিওর অ্যান্ড সিম্পল, ইটস এ কেস অফ মার্ডার, একটা খুন বা হত্যাকাণ্ড, সেখানে কিন্তু আপনার এই সোশ্যাল মুভমেন্টের কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় না। ডক্টর জিয়া যে আমেরিকার উদাহরণগুলো দিয়েছেন, সেই উদাহরণগুলো কিন্তু প্রত্যেকটি ঘটনায় কিন্তু ভিন্ন মাত্রা আছে। সেটা অনেকটা বর্ণ বৈষম্যের মাত্রা, সেটা অনেক সময় ধনী দরিদ্রের মাত্রা থাকে, কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো মাত্রা ছিল না। সুতরাং সেখানে কিন্তু সোশ্যাল মুভমেন্টের প্রশ্নটি আনাটা বোধহয় খুব একটা সমীচীন নয়। তবে যে ইয়েটা আর আমাদের প্রাক্তন আইজি যে কথাটি বললেন, দেখুন চাপের কথাই যদি বলি আমরা, দেখুন যে সাংবাদিকরা যদি তাদের ভূমিকা যদি এমন হয়েই থাকে যে পুলিশ ভয় পেয়ে গেল, তাহলে সাংবাদিকরা যে 7 বছর ধরে আন্দোলন করছেন যে আমরা বিচার চাই, সেটা তাহলে তাদের উপরে কোনো প্রভাব ফেলছে না কেন? সাংবাদিক তো চাইছেন যেটা তদন্তের আমরা রিপোর্ট চাই, আমরা জানতে চাই কারা এই হত্যার সঙ্গে জড়িত, তাহলে সেটা তারা পুলিশ সেটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করছে না কেন, বা সেটাকে তারা একটা চাপ হিসেবে কেন গ্রহণ করতে পারছে না? কিন্তু তাদের বাড়াবাড়িটা শুধুমাত্র দেখা হলো এবং বাড়াবাড়ির কারণে পুলিশ ভয় পেয়ে গেল, এইটা কি খুব একটা গ্রহণযোগ্য যুক্তি বলে মনে হতে পারে? আমি একটু জনাব একেম শহীদুল্লাহর কাছে যেতে চাই, তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে হাইকোর্ট যে ঘটনার 2 মাসের মাথায় পুলিশকে ডেকে, স্পেশালি ডিবিকে ডেকে বলল যে আপনারা তাহলে এখানে স্বীকার করেন আপনারা ব্যর্থ, এবং ডিবি স্বীকার করলো যে তারা ব্যর্থ, এই চাপটা আদালতের সৃষ্টি করার ঠিক হয়েছে কিনা, বা এটা আমরা জানতে চাইবো যে কেন ডিবি নিজেদেরকে ব্যর্থ বলছে না? একেম শহীদুল্লাহ আছেন এখানে, আপনি কি মনে করেন যে এটা খুব জুডিশিয়াস হয়েছে? দেখুন, আদালতের মানে সম্পর্কে মানে আমি জানি না যে একটা মামলার তদন্তে 3 বছরও লাগতে পারে, কিন্তু আমার মনে আছে সেই সময় সাংবাদিকদের চাপ, আমি বলবো না, কিন্তু যেহেতু সব পত্রপত্রিকায় সব টেলিভিশনেরই লেখালেখি হচ্ছিল, আদালত খুবই কড়াভাবে ডিবি প্রধানকে বা ডিবিতে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ডেকে জিজ্ঞেস করছে আপনি পারবেন কি পারবেন না বলেন। আমার মনে আছে, আমি উপস্থিত ছিলাম সেখানে, এবং সেখানে তাকে বলতে হয়েছিল যে ঠিক আছে আমি এটা পারবো না। আমি আপনাকে একটু কথা বলি, দেখুন যে ওটা আদালতের ওই আচরণটি কতখানি যৌক্তিক ছিল বা যুক্তিসঙ্গত ছিল, সেটা আমি সেই প্রসঙ্গে আগে আপনাকে একটি কথা বলি যে কেন এই অবস্থাটা সৃষ্টি হলো। কেননা আমাদের দায়িত্বশীল পদ থেকে বলা হলো যে 48 ঘন্টার মধ্যে খুনিকে খুঁজে বের করতে পারবো, 1 নম্বর। পরবর্তীতে বলা হলো যে আমরা একদম সত্যের কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের কাছে সব আলামত আছে, সব প্রমাণ, সাক্ষ্য প্রমাণ রয়েছে, সুতরাং আমরা শুধুমাত্র কয়েকটা দিন দরকার, এইরকম ভাবে আমাদেরকে আশ্বস্ত করা হলো। এতগুলো উচ্চ পদস্থ যাদের কাঁধে এই দায়িত্বটি রয়েছে, তারা যখন আমাদেরকে আশ্বস্ত করছেন যে তারা সবকিছু ধরে ফেলেছেন, তারপরে যখন এই আপনার 7 বছর চলে যায়, তখন কিন্তু প্রশ্নটি জাগে যে তাহলে কি আসলে তদন্তের জন্য তদন্ত নাকি চাপা দেওয়ার জন্য তদন্ত? আমরা জনাব একেম শহীদুল্লাহ আপনাকে জানতে চাইবো যে ডিবি স্বীকার করলো যে তার তিনি টিভি ব্যর্থ 62 দিনের মধ্যে, এবং হাইকোর্ট তখন বলল যে ঠিক আছে টিভির কাছে থাকা দরকার নেই, এটা রেবের কাছে দিয়ে দেওয়া হোক। আপনি ওই প্রেক্ষাপটটা যতটুকু বলা সম্ভব একটু যদি আমাদের। এখানে আপনি যে প্রেসের কথা বলতেছেন, মামলা একটা মার্ডার কেস, সাংবাদিক মার্ডার হয়েছে, সাংবাদিক দম্পতি, এবং যাদের সাথে পুলিশের প্রতিনিয়ত সম্পর্ক ছিল, ইন্টারাকশন ছিল, এটা কলিগ, তার সেই মামলা পুলিশ গাফিলতি করবে, সেই মামলা পুলিশ নিষ্ঠার সাথে করবে না, এটা কোনোদিন হতে পারে না। আমি মাঝখান থেকে একটু বলি, সাগর হচ্ছে মানে ওর ভগ্নিপতি, সাগর আমার বন্ধুর মতো, 1 বছরের ছোট, যেহেতু আমি সাগরকে জানি, সাগরকে যারা একবার দেখেছে, আমি রুনির সাথে অত ঘনিষ্ঠ ছিলাম না, কিন্তু সাগরের স্ত্রী হিসেবে চিন্তা, মানে একবার যারা সাগরকে দেখেছে তারা সাগরের সাথে সম্পর্কটা ওই লেভেলেরই হওয়ার কথা যেটা আপনি বলছেন। এখন এই যে সাগর উনি মারা গেছে, এটা পুলিশ, আপনাদের কমিউনিটি যেরকম ব্যথা, আমাদের পুলিশের মধ্যে কিন্তু একই ব্যথা ছিল, কিন্তু আমরা চেষ্টা ত্রুটি করি নেই। কিন্তু 2 মাসের মাথায় যতটুকু আঘাত ছিল, আমার তো মনে হইতেছিল
যদি ওটাকে কন্টিনিউ করতো তাহলে মনে হয় ঠিক হয়েছিল, কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় যেভাবে পাবলিক পারসেপশন তৈরি করছে তখন পুলিশ ভয় না, পুলিশ তখন একটা ডিসিশনে ছিল যে এইভাবে এটা প্রকাশ করবো কিনা, মিডিয়াতে প্রকাশ করলে আবার এটা মানুষ কিভাবে নিবে, আরো একটু আগাই, আর একটু তদন্ত করি, আর একটু আগাক, এইসব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। বাই দিস টাইম আদালতে টেক আপ করলো, আদালত টেকে এখন যদি ডিবি অফিসাররা ব্যর্থ বলে থাকে, এটা কোনো ক্রমে ঠিক করেননি। কেন 2 মাসের মাথায় একটা মামলা ডিটেকশন হইতে 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, তাই না? কিন্তু 2 মাসের মধ্যে সে ব্যর্থ হয়ে গেছে, এটা ডিবির কোনো অফিসারে বলা, যদি বলে থাকে এটা ঠিক করেনি। ডিবি বলা উচিত ছিল আমরা চেষ্টা করি। প্রশ্নটি আসছে এরকম, আমি যদি ঠিক স্মরণ করে থাকি যে আপনারা কি মনে করেন যে আপনারা ব্যর্থ, আপনারা কি পারবেন না, তখন নওশাদ কারেক্ট মি রং, তখন ডিবি বলেছিল যে মানে ধরে মানে খুবই রিল্যাক্সলি বলা যে ইন্ডিভিজুয়াল ছিল তারা কি এই যে সোশ্যাল প্রেশার, সরকারের পক্ষ থেকে প্রেশার, মন্ত্রণালয় থেকে প্রেশার, সাংবাদিকের প্রেশার, সকলে এই কারণে তখন আমার মনে হয় তখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সাথে প্রফেসর মিজানুর রহমান যেদিকে ইঙ্গিত করলেন জনাব এ কে এম শহীদুল হক, আপনি এখন আর দায়িত্বে নেই, আপনি কি বলবেন যে এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ওই মুহূর্তে ঘটনার পরপর 48 ঘন্টার মধ্যে এটি ঠিক করে তার নিজের মতো বলছে, এটা উনি তো কোনো তথ্যের ভিত্তিতে বলেনি না, ওনার ধারণা, ওনার অ্যাজাম্পশন থেকে বলছে যে পুলিশ এত ক্যাপাবল, এত মামলা ডিরেকশন করে ফেলতেছে, এটাও করে ফেলবে, ওই তার অ্যাজাম্পশন থেকে বলছে আর কি। এটা আপনার কাছে কি মনে হয় যে ওই কথা বলাটাই পরবর্তীকালে এটাকে পরিস্থিতিটাকে আরো হোস্টাইল করার জন্য ইয়ে করেছে, বা পরে যখন মহিউদ্দিন খান আলমগীর যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার আমি যদি বলি যে 10 অক্টোবরের মধ্যে সাগরণীর মানে 2012 সালে 10 অক্টোবরের মধ্যে রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন, 9 অক্টোবর কিছু চমক দেয়া তথ্য তিনি দিতে থাকলেন হঠাৎ করে, এগুলি কি আসলে আপনাদের কাজগুলিকে আরো জটিল করে দিয়েছে কিনা? এটা হ্যাঁ, ওনারা কথা বললে তো একটা জটিল মনেই হবে যে মন্ত্রী কথা বলছেন, যদি আমি সেই কাজ না দেখাইতে পারি তাহলে আমাকে একটু নিজের কাছে খারাপ লাগবে। এই ধরনের কথা আমার মনে হয় এই কথা বলার জন্য বলা, কিন্তু এটা কোনো তথ্য নির্ভর কোনো কথা বলা হয়নি। তথ্য নির্ভর কথা একমাত্র বলবে তদন্তকারী কর্মকর্তা আর তার সিনিয়র যারা আছে তারা বলতে পারবেন। আমি আপনার অনুমতি নিয়ে আপনাকে স্পেসিফিক একটি প্রশ্ন করতে চাই যে ওই সময় একজনকে ধরতে সংবাদ সম্মেলন হয়েছিল, একটা 10 লাখ টাকা যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, এইটা কি আসলে পুলিশ থেকে এসেছিল যে ওই একজনের কথা বলে 10 লাখ টাকা ঘোষণা করা, বা নাকি এটিও স্বরাষ্ট্রমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত? না, 10 লাখ টাকা মন্ত্রী তো রিওয়ার্ড ঘোষণা করতে পারেই, পরে তো ওই ব্যক্তিকে ধরে আসলে মামলার কোনো উপকার হয় নাই, ওই ব্যক্তিকে তো হাই প্রোফাইল মানে বলা হলো কেন ওই সময়? না, আমি সুনির্দিষ্ট মানে আমার স্মরণে নাই কোন ব্যক্তি, আমার স্মরণে নেই এটা। ওকে ওকে প্রফেসর জিয়া রহমান, আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা আসলে সবাই প্রফেশনাল, মানে সাগরের মৃত্যু বা রুনির মৃত্যু আমরা একসঙ্গে দেশে বিদেশে অ্যাসাইনমেন্ট কভার করেছি মাঠে ঘাটে, মানে এটা একটা ব্যক্তিগত লস, কিন্তু আমরা কি আপনার বিশ্লেষণে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা কি আসলে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের রহস্য উদ্ঘাটনে সাহায্য করি নাকি ইম্পেডিমেন্ট খাড়া করি, মানে আসলে আপনার বিশ্লেষণে কি মনে হয় প্রফেসর জিয়া রহমান, আসলে গণমাধ্যম কোনো একটি অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সাহায্য করে নাকি রহস্যকে আরো ঘনীভূত করে তোলে? আমরা যদি সাগররুনির ঘটনা মাথায় রেখে অন্য ঘটনার ক্ষেত্রে আমরা বলি। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আর একটু যে প্রফেসর মিজান যে কথাটি বলেছেন, আমি বিনয়ের সাথে আমি আবারও স্যারের সাথে দ্বিমত করছি। এই কারণে আমি কিন্তু এটাকে লিডিং কোনো কারণ বলি নেই যে এটা হয়নি বলে, মানে আন্দোলন করেনি বলে এটার বিচার পিছিয়ে গেছে, আমি কিন্তু সেটা মিনই করিনি। আমি বলেছি যে আপনার বুঝতে হবে বাংলাদেশের বাস্তবতা, যেই দেশে প্রতি বছরে আপনি দেখেন জাকাতের কাপড় নিতে যে মানুষ মারা যাচ্ছে পদপিষ্ট হয়ে, কয়টা মানুষের বিচার আপনি শুনেছেন আজ পর্যন্ত? এটি হচ্ছে জাস্টিস সিস্টেম আমাদের, মানে সোশ্যাল জাস্টিস সিস্টেম। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কথা তো আমরা বলছি, তারপরে আপনি রানা প্লাজার যে ঘটনা ঘটলো, আপনি যে পরিমাণ মানুষ মারা গেল কি দেখলেন আপনি? আপনার বিজিএম এর ভবন একটা দাঁড়িয়ে আছে, কত ঘটনা। এই হচ্ছে বাস্তবতা। সেখানে যে সোশ্যাল মুভমেন্টের কথাটা আমি বলেছি, এটারও একটা গ্রাউন্ড আছে। স্যার বলছেন মাত্রাটা শুধুমাত্র আমরা হয়তো কোনো একটা মানে আমি বলছি যে আমাদের স্টাবলিশ ক্রাইটেরিয়ার মাধ্যমে, এটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন সাগর এবং রুনি দুজনই আপনার এই সংবাদপত্রের সাথে জড়িত, ফলে এটার একটা কিন্তু আলাদা গুরুত্ব আছে। একটা সাধারণ মানুষ আপনি দেখেন না যে এই মার্ডারটা নিয়ে যতটা আলোচিত কেন হয়েছে, দ্যাটস দ্য রিয়ালিটি। আপনি সোশ্যাল সার্টিফিকেশন সমাজে থাকবে না এটা মনে করার কোনো কারণ নাই,
কিন্তু তার মানে আপনি একটা সাধারণ মানুষের যদি আজকে মৃত্যু হচ্ছে, আমি যেটা বললাম পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, তারা কিন্তু তারপরেও আমি বলছি এটা নিয়েও সোশ্যাল মুভমেন্ট হতে পারে। তার মানে মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্টের জন্য আপনার একেবারে সার্টেনলি আপনার মাইনরিটি গ্রুপ হতে হবে, আপনার সার্টেন বর্ণের লোক হতে হবে, নট নেসেসারিলি। এরকম যথেষ্ট উদাহরণ ইউনাইটেড স্টেটসের যতগুলো উদাহরণ আছে, আমরা যে অধিকারগুলো অর্জিত হয়েছে একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলেও আমরা এই ধরনের জিনিস দেখেছি। এই যে আপনাকে যেই কানাডার যে উদাহরণ দিলাম, দিনের পর দিন এই এয়ার ইন্ডিয়া নিয়ে রাস্তায় মানুষ এসছে, সিভিল সোসাইটির গ্রুপের লোক। তো কাজে আমি বলবো যে এটাকে আমি বলেছি যে এই বাস্তবতায় যেহেতু তাদের এবং আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি এখানেই, যেহেতু তাদের সহকর্মী তাদের এটাকে আর্টিকুলেট, এটার গুরুত্ব আরো একটু বেশি পেত। এবং আপনি দেখেন, আমি সোশ্যাল জাস্টিসের কথা বললাম, ক্রিমিনাল জাস্টিস আপনি যে কথা বললেন, যেই জাস্টিস এটার থেকে নিয়ে র্যাবকে দিল, সেই জাস্টিসকে নিয়ে কি আমরা কোনো প্রশ্ন তুলতে পেরেছি? তিনি যদি এভাবে আমরা সরলীকরণ করি যে যিনি ডিবির মধ্যে দেখতে পেলেন না, র্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে কত বছর হয়ে গেল নিয়মিত তদন্ত সংস্থায় যাদের নাই। তো আমি ওটাই বলছি, আবার আপনি যদি এ কথা বলতে যান, আপনি দেখবেন আবার কোর্টের আপনার, কিন্তু কোর্টটা সুমোটোও করতে পারতেন। আপনি দেখেন এত বড় ঘটনা, কোর্ট তো সুমোটোও করতে পারতেন। আমি বলছি দিস ইজ দ্য রিয়ালিটি। কিন্তু প্রফেসর জিয়া রহমান, আমি আসলে এটা জানতেও চাই আপনার কাছে যে তদন্ত কার্যক্রম এক জিনিস, বিচার কার্যক্রম আরেক জিনিস। তদন্ত কার্যক্রমের মধ্যে কি প্রতি পদে পদে বিচার বিভাগ এরকম করে কোর্স নন? আমি এটা একটা তদন্ত কার্যক্রম চলার ক্ষেত্রে হাইকোর্টে দুইবার ডেকে পাঠাবে পুলিশ, বলছি। কিন্তু আমি বলছি সুমোটো যখন করে তখন কিন্তু মানুষের অধিকারকে সংরক্ষণ করার জন্য করে, সেই কাজটিও যদি করতেন তারা, আমি এটা বলতে চেয়েছি। কিন্তু আপনি যদি ইন্টারভেনশন, আপনি যদি ইন্টারফারেন্স, পরিবারের নওশেরকে একটু জানতে চাই। আমি আরেকটি লাইন, আপনি যে প্রশ্নটা করেছিলেন আমি উত্তরটা দিই। যে প্রশ্নটা করেছিলেন, ডেফিনেটলি এটাও আমরা কিন্তু খুব ফ্ল্যাট উত্তর দিতে পারবো না, কারণ আমরা মিডিয়ার থেকে বহু ভালো জিনিস হয়েছে, আবার মিডিয়ার থেকে এ ধরনের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে এই যে ইম্পিডিমেন্ট বলছেন আপনি, সেটাও কিন্তু বাধাও তৈরি হচ্ছে। এবং এটা বিশেষ করে সাগরণীর ক্ষেত্রে আমি বলবো, এই ডিসকোর্সটা যেটা নানা ধরনের ডিসকোর্স হয়েছে, এটারও আমি ঠিক সরাসরি এটা আমি বলছি না এই কারণে যে আমাদের মতো দেশে এই মিডিয়াও কিন্তু খুবই যে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে সেটা মনে করেন। আমি আবার একটু প্রফেসর জিয়া রহমান আপনার কাছে আসতে চাই। নওশের, আপনার কি ঘটনাগুলি মনে আছে কিনা আমি ঠিক জানি না, 2012 সালে এমন কি ঘটনা ঘটলো যে আপনারা 7 দিনের মাথায় আপনারা কি চেয়েছিলেন যে ডিবি থেকে ব্যাপারটা আসলে র্যাবের কাছে চলে যাক বা অন্য কারো কাছে চলে যাক, বা ডিবি ব্যর্থ নিজেরা, সেটিকে আপনারা মনে করেছিলেন? মানে হাইকোর্টে বিষয়টি কেন গেল? এটা আসলে কেউ সভাপতিনিধিত্ব হয়ে সমাজ থেকে রিড করেছিলেন, সম্ভবত মঞ্জিল মোর্শেদ উনি করেছিলেন, এবং হাইকোর্ট এটার সাথে আমাদের মানে বাদী আমি বা পরিবারের কোনো প্রকার সম্পৃক্ত ছিল না। আপনি বাদী যদিও? জি। আপনি কি হাইকোর্টে বলেছিলেন? না, আমরা কখনো যাইনি হাইকোর্টে। আপনি হাইকোর্টে যান না? মানে আপনার কাছে এসে মঞ্জিল মোর্শেদ কি বলেছিলেন যে ডিবি এটি পাচ্ছে না, যে আপনি এটি মামলা করেন? কোনো কথা হয়নি, মঞ্জিল কোনো প্রকার যোগাযোগ হয়নি, কোনো কথা হয় নাই। আমরা যেটা শুনলাম জিনিসটা, এবং আমার একটা যখন হয়েছিল, আমার এক ঊর্ধ্বতন আমার সহকর্মী ওনাকে বলেছিলেন তুমি কি এবার খুশি র্যাব নিচ্ছে? তাই আমি বললাম যে আসলে জিনিসটা তদন্তকারী সংস্থার উপর ডিপেন্ড করতেছে না। মানে ওই সময় কি আপনারা পরিবারের পক্ষ থেকে অনেক ফ্রাস্ট্রেটেড ছিলেন যে আসলে কাজটা এগোচ্ছে না বা তদন্ত হচ্ছে না, এরকম কি আপনারা ফিল করছিলেন? স্বাভাবিক, মানে 62 দিন হয়েছে, কিন্তু আমরা আসলে কি মানে ডিবির মতো কাজ করছিল। র্যাব পরবর্তীতে যেটা করেছে আমাদেরকে ইনভলভ করে অনেক ধরনের কার্যক্রম, ডিবির ওটা ছিল না। ওরা আমাদের প্রথম থেকে যতটুকু দরকার ছিল তারপর ওরা কাজ করছিল। খুব স্বাভাবিক, 62 দিন লম্বা সময়, আমরা একটু চাচ্ছিলাম, আর সেটার জন্য আমরা এখন যেমন তখনও তেমনই ছিলাম, কিন্তু আমরা চেঞ্জ করতে বলেছি। যেমন আমরা এখন চাচ্ছি যে র্যাব কেন আসলে মামলাটা তদন্ত করছে না, মানে তখন আমরা পরিষ্কার করে যে মানে যিনি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, যিনি আসলে মামলাটি রিড করেছিলেন, তিনি আপনার কাছে এসে জানতে চাননি? না, ওনার সাথে আমার কোনোদিন জানতে চান যে আমরা এটি হাইকোর্টে নিয়ে যাব কিনা? না, ওনার সাথে কোনোদিন আমার কোনো কথা হয়নি আজ পর্যন্ত, গত 7 বছরে। না, আমরা কি একটু প্রফেসর মিজানুর রহমান একটু জানতে চাই মানে এটা কি রকম পিআইএল হলো আসলে? এটা এখন সম্পূর্ণ আদালতের আমি বলবো যে বিচার আদালত কিভাবে জিনিসটাকে গ্রহণ করেছে, যেখানে মানে মঞ্জুর মোর্শেদ সাহেবকে তো পিএল করতে হয়েছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেতে হয়েছে, জনস্বার্থে মামলা, এবং জনস্বার্থে হয়তো উনি আদালতকে নিশ্চয়ই বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এই যে বিচারটা হচ্ছে না বা তদন্তের শ্লথ গতি, এটাকে কিভাবে বাড়ানো যায়, উনি নিশ্চয়ই আদালতকে বুঝিয়েছিলেন, যে জন্য হয়তো আদালত মানে ওভাবে একটা তদন্ত সংস্থার কাছ থেকে নিয়ে র্যাবকে দিয়েছে। আমরা এখন এটা কতটা যৌক্তিক হয়েছে, কতটা উচিত হয়েছে, ওই
ওই ক্ষেত্রে এরকম সময় একটা পাবলিক ইন্টারেস্টের মামলাটা করাটা কতখানি গ্রহণযোগ্য হয়েছে। আমরা দেখি যে অ্যাডভোকেট মনজিল মোর্শেদকে একটু ফোনে ধরা যায় কিনা, টেলিফোনে আমরা একটা অ্যাডভোকেট মনজিল মোর্শেদকে আমরা একটু শুনতে পারি কিনা, আমরা জনাব কেএম শহীদুল হককেও একটু শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের সাথে অ্যাডভোকেট মনজিল মোর্শেদ আছেন, রিটকারী আইনজীবী, যিনি 2012 সালে ডিবি মামলাটি আসলে ঠিকমতো তদন্ত করতে পারছে না সেটি বলে রিট করেছিলেন। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আপনি কি সে সময় ডিবি থেকে মামলাটি র্যাবের কাছে চলে যাক সেরকম কারণে মামলা করেছিলেন? এবং আপনি জানেন যে তারপরে 2012 সালের যদি আমি এটি অক্টোবর ধরি, তারপরে আরো 6.5 বছরের মতো পার হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে যে সেই রিটটি করা ঠিক সিদ্ধান্ত ছিল? আমাদের সাথে এখানে নওশেন আছেন মামলার বাদী, তিনি বলছেন আপনি তার সঙ্গেও কোনো কথা সে সময় বলেন নাই। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি মামলাটা যখন করেছিলাম তখন আপনার মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় একটা সংবাদ প্রকাশিত হয়েছিল যে এই মামলা যারা তদন্ত করছেন সেই তদন্তের অগ্রগতি খুব সাফল্যজনকভাবে এগুচ্ছে না। তখন সেই প্রেক্ষিতে আমরা জনস্বার্থে মামলাটা করেছিলাম, এই জন্য এটার সংশ্লিষ্ট কারোর সঙ্গে আলোচনা আমরা করার প্রয়োজন হয় না। আমরা পত্রিকা দেখে জনস্বার্থে মামলাটা করেছিলাম এবং ডিবির পরে র্যাবের কাছে মামলাটা তদন্তের জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যার মাধ্যমে মনে হয়েছিল যে তৎকালীন সময় এই সবচেয়ে বেশি এক্সপার্টিস এই সমস্ত ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, র্যাবের কি তদন্ত সংস্থা সেই এক্সপার্টিস আসলে কখনো ছিল, বা এই ধরনের মামলায় কি এর আগে র্যাব আর কখনো তদন্ত করেছে? হ্যাঁ, এই ধরনের চাঞ্চল্যকর ঘটনায় এখনো আপনি দেখবেন, চাঞ্চল্যকর ঘটনায় বিভিন্ন হত্যা, রেপ, আপনার চুরি ডাকাতির ক্ষেত্রে অনেক অনেক জায়গায় র্যাবের অনেক এক্সপার্টিস আছে এবং তারা আমার মনে হয় অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, র্যাব হচ্ছে এরকম কোন অপরাধীকে খুঁজে বার করার ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে, কিন্তু তদন্ত করার ক্ষেত্রে র্যাবের সাফল্য আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি নিশ্চয়ই আমাকে একটু সাহায্য করবেন। তদন্ত করলেই তো খুঁজে বের করতে পারবে, তদন্ত ছাড়া তো তাদের খুঁজে বের করার কোনো সুযোগ থাকে না। র্যাব তদন্ত করেছে এরকম মনে পড়ছে না আমার আসলে। মামলাটা থানা যখন তদন্ত করে থানাই দেখবে, অন্য কেউ দেখার সুযোগ থাকে না। তারপরে আপনি আর জনস্বার্থে মামলা করার কথা চিন্তা করেছেন কিনা? র্যাব যখন মামলাটি নিয়ে এই 7 বছর ধরে বসে আছে, তখন আর জনস্বার্থে মামলা করার কথা আপনি ভেবেছেন কিনা? হ্যাঁ, আপনাকে বলি, র্যাবের তদন্তের মাধ্যমেই কিন্তু সর্বশেষ পর্যন্ত ডিএনএ টেস্ট আমেরিকার থেকে করার মাধ্যমে যে তথ্যটা এসেছিল সর্বশেষ, সেটা হলো যে যারা ওই ঘরে ঢুকেছিল, তাদেরকে হত্যা করেছে, তাদের ডিএনএ টেস্টের রিপোর্টটা তাদের হাতে এসছে এবং তারা বলেছে যে এই ডিএনএ টেস্টের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে সেই রকম লোক পেলে পরি তখন তাদেরকে আইডেন্টিফাই করা হবে যে তারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমার মনে হয় যে এটি একটু রিস্কি হয়ে গেল না অ্যাডভোকেট মনজিল মোর্শেদ? তাহলে যে কোনো লোকজনকেই আসলে মানে বলা যেতে পারে যে ওনার সঙ্গে এই ডিএনএ মিলেছে, মানে এটা কি ঠিক তদন্ত হলো কিনা? আপনার ইচ্ছা করলেই বলতে পারবে না, কেন এটা সাইন্টিফিক্যালি একজনের সঙ্গে আরেকজনের মিললেই বলা যাবে যে এই ডিএনএ এর সঙ্গে অমুকের ডিএনএ টেস্ট মিলেছে। ওকে অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব শহীদুল হক, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে মামলাটির অবস্থা। আমি তো আগেই বললাম যে 2 মাস যখন পুলিশের কাছে ছিল, পুলিশ যে যতটুকু ধারণা, তদন্তের পরিপ্রেক্ষিতে যতটুকু ধারণা হয়েছে, আর মিডিয়াতে যে সমস্ত তথ্যগুলি আসছে পুলিশ ওইগুলিও যাচাই বাছাই করছে, কিন্তু পুলিশের ওই প্রাথমিক তদন্তের ফাইন্ডিংস ওই মিডিয়া রিপোর্টিং এর সাথে কোনো ক্রমে ম্যাচ করে না, কোনো মিশে নেই। পুলিশ সব দিকে প্রত্যেকটা মিডিয়ার রিপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে ওই লাইনে তদন্ত করছে। তো এইসব কারণে পুলিশ একটা মানসিক চাপে ছিল সকলের পক্ষ থেকে। আমার মনে হয় তখন যদি ডিবি অফিসার বলে থাকে যে এটা র্যাবকে দিয়ে দেন, সেটা হয়তো বলতে পারে ওই মানসিক চাপের কারণে। জনাব একেএম শহীদুল হক, পুলিশ প্রধান হিসাবে, সাবেক পুলিশ প্রধান হিসাবে এটা আপনার কাছে একরকমের মানে আমি বলবো যে এক ধরনের ব্যর্থ নিজেকে মনে হয় কিনা, যে ঠিক মানুষের আস্থা আপনাদের উপর সেই অর্থে ন্যায়, আপনাদের আস্থাটা আসলে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়? না, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের আস্থা নষ্ট হবে তা না। আমি তো আগেই বলেছি, শতভাগ সফলতা কোনো ডিপার্টমেন্টে কোনো সেক্টরই পাবেন না, আপনি কিছু কিছু ফেলিউর থাকবে। তো পুলিশের সাকসেস বহুত আছে, শত শত সাকসেস আছে, একটা ঘটনায় ব্যর্থতা আছে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা ব্যর্থতা আমি মেনে নিচ্ছি, কিন্তু সফলতা পারলেই তো বেশি আমাদের। এই যে আমরা জঙ্গি দমন বলেন, যা কিছু বলেন, এইগুলি এই বাংলাদেশে যেভাবে আমরা জঙ্গি দমন করলাম, পৃথিবী কোন দেশে এইভাবে পারছে? তো এখানে আমাদের সফলতা আছে না। এবং যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, যে আমরা ব্লগার হত্যাকাণ্ড, সবগুলি হত্যাকাণ্ড কিন্তু আমরা ডিটেকশন করতে পারছি, কিন্তু আমাদের সেই আসলে অনেক সময়
চান্স যদি আপনি একটা এভিডেন্স পেয়ে গেলেন বা একটা সোর্স পেয়ে গেলেন, ওটার ভিত্তিতে কিন্তু আবার আগায় যায় আর কি। কিন্তু এখানে সেই ভাগ্যটা হয়নি। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাইছি যে 2005 সালের 7 জুন আমরা দেখতে পাচ্ছি যে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দিয়েছে, আরেকটি অগ্রগতি প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য 17 ফেব্রুয়ারি দিন ধার্য আছে। সেই অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী ডিএনএ বৃত্তান্ত, তারপরে এই পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের আবার 5 জন আবার যে মহাখালী বক্ষবিধি হাসপাতালে চিকিৎসক নারায়ণচন্দ্র হত্যার ঘটনায় গ্রেফতার ছিল। আপনার কাছে কি মনে হয় যে মামলাটা কি আসলে আমরা কোন পর্যায়ে আছে? আমরা কি আসলে কারা খুন করেছে বা যে ডিএনএ ম্যাচিং এর কথা অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলছিলেন তার কাছাকাছি আছি? না, আমি তো 1 বছর আগে পুলিশ ছেড়ে আসছি, রিটায়ারমেন্ট। 1 বছরে তাদের ডেভেলপমেন্ট জানি না। তবে কি কারণে এই সমস্ত লোক যে গ্রেপ্তার দেখিয়েছে, গ্রেপ্তার দেখাতে হলে কিছু সন্দেহের ক্ষেত্র দেখাইতে হয়, যে এই ক্ষেত্রে সাসপিশনের এই কারণ দেখাইতে হয় যে এই কারণে তাকে সন্দেহ হচ্ছে বা এই ঘটনায় সম্পৃক্ত হতে পারে। নিশ্চয়ই তদন্তকারী অফিসার এই ধরনের কোনো কারণ দেখেই তাদের গ্রেপ্তার করেছে এবং আদালত কনভিন্স বিদায়ী তাদেরকে জেলে রাখছে। ওকে, প্রফেসর মিজানুর রহমান, আপনার কাছে একটু শুনবো। এতক্ষণ পর্যন্ত মামলাটা আপনি যা শুনলেন, আমরা একটা আশা করব যে আজকের 11 ফেব্রুয়ারিতে আমাদের এই আলোচনা, আমাদের আগামী আবার 11 ফেব্রুয়ারিতে এই একই রকম আলোচনা এমনি না করতে হয় আর কি, আমরা একটা নতুন পথ যেতে পারি। আপনি সেই সম্ভাবনা দেখেন কিনা? দুঃখজনক হলেও বোধহয় আমাকে আপনাকে একটু আমি আশ্বস্ত করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এই মুহূর্তে আমার ভারতীয় একটি ছবির কথা মনে পড়ছে, নোবডি কিল্ড জেসিকা। জেসিকা খুন হয়েছে কিন্তু কেউ তাকে খুন করেনি। সাগর রুনি খুন হয়েছেন, তারা মৃত, কিন্তু তাদেরকে কেউ খুন করেনি বাংলাদেশের। এবং বাংলাদেশের যারা তদন্ত সংস্থা রয়েছেন, যাদের উপরে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র, তারা আমাদের সমগ্র জাতিকে তারা শুধুমাত্র কালক্ষেপণ করেছেন, আশ্বাসবাণী শুনিয়েছেন, কিন্তু কাজের কাজ তারা করে দেখাতে পারেননি। এই ব্যর্থতা তাদের স্বীকার করতে হবে। আমি জনাব শহীদুল হকের সঙ্গে একমত যে সব ক্ষেত্রেই যে সব সময় আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে খুঁজে বের করা সম্ভব, এটা নাও হতে পারে, কিন্তু মিথ্যা আশ্বাসবাণী শুনিয়ে আমাদের ভেতরে এক ধরনের আশ্বাস জাগিয়ে তোলা এবং তারপরে দেখানো শুধুমাত্র কালক্ষেপণ করে যে কিছুই হবে না, 63 বার সময় নেওয়া হয়েছে, আবার 64 বার এটা হবে, 65 বার এটা হবে। আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজকে আন্দোলন করতে তারা বলেছেন যে 7 বছর গেছে, যদি 70 বছর হয় তবু আমরা আন্দোলন করে যাব এবং বিচার চাইব। সেটাই বোধ একমাত্র পথ। বিচার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আশ্বাস দিতেই হবে। যখন তদন্ত শেষ হইতে হবে তখন সে বলবেন যে আমি পারলাম না, ব্যর্থ। প্রফেসর জিয়াউর রহমান, আমি একটু আপনার কাছে প্রশ্ন করছিলাম যে আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলি কিরকম ভাবে স্বীকৃত, মানে পুলিশ কতটুকু জানলে কতটুকু বলবে, বা এটি আসলে তদন্ত শেষ হওয়ার আগে কি না কাছাকাছি গেলেও আশ্বাস দিবে, মানে ব্যাপারটা কিরকম? অফকোর্স নট। এই সমস্ত সেন্সিটিভ কেস আপনি যত যেগুলো হয়েছে এগুলো নিয়ে এত কথা আমাদের যে নতুন করে যে তৈরি হয়েছে, কোনো জায়গায় কিন্তু এই ধরনের পুলিশ তার হয়তো আদালত জানতে চাইতে পারে, আদালত জানতে চাইলে তার অগ্রগতি কতটুকু হয়েছে সে সেটা জানে, কিন্তু এই ধরনের অতি কথন, আমি এটাই বলছি যে আমাদের এখানে ইনফর্মাল অ্যাক্টিভিটিসগুলো সব ক্ষেত্রেই এত বেশি। এবং আমি যেটা বলতে চেয়েছি আপনাকে শেষ কথা, যে লেটস স্টার্ট ইন এ ডিফারেন্ট ওয়ে। আমরা উই আন্ডারস্ট্যান্ড দি সিচুয়েশন, কিন্তু এই যে এখনো কিন্তু এই জনমত তৈরি করার সময় আছে। এবং যে কথাটি আজকে আমরা উত্থাপন করলাম, দেখেন এটা কয়বার উচ্চারণ হয়েছে যে যেই আদালত ডিবি থেকে র্যাবে নিয়েছে, আমার তো মনে হয় না এটা খুব বেশি আলোচনা সিরিয়াসলি হয়েছে। প্রফেসর জিয়াউর রহমান, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে খুব আমাদের সময়ও নাই আসলে, যে আপনি জনমতের উপর এত কেন গুরুত্ব দিচ্ছেন? দেশের সংবিধান আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, প্রসিকিউশন আছে, জনমত কেন লাগবে? আমি জনমত যেহেতু জিনিসটি দেরি হয়েছে, আমি এই কারণে বলছি, আপনি 7 বছর 8 বছর, আমি বলছি যে সিম্বলিকলি এটা যাতে ফিউচারেও কোনোদিন না ঘটে সেই প্রেশারটা তৈরি, এটার মানে এই না। এবং আপনাকে আমি একটা মানে কথা বলেছি, আমরা এমন একটা দেশে বাস করছি, আমরা কিন্তু এনশিওরড না যে আমার হত্যা হলেই আমার বিচার হয়ে যাবে। বঙ্গবন্ধু জাতির জন্য হত্যার বিচার হতে আমাদের কত বছর ওয়েট করতে হয়েছে। আবুল কাশেম ফজলুল হক, তার ছেলে দীপন, আমাদের বন্ধু, তার হত্যার পরে বলেছেন যে তিনি রাষ্ট্রের কাছে বিচার চান না। এক্স্যাক্টলি আমি সেই কথাই বলতে চেয়েছি যে আমরা এরকমই একটা সমাজে, সেখানে সমাজের মধ্যে যেমন এই সামাজিক অসমতার একটা রিফ্লেকশন,
আপনার বিচার ক্ষেত্রে পাওয়া যায়, জনাব, রাষ্ট্রের আমি ক্ষেত্রেও just একটা কিন্তু কথা বলি, এই আমি একটা অগণতান্ত্রিক কথা বলি যে আমি ঠিক বক্তব্যের প্রথমে যখন ডক্টর জিয়া জনমতের কথা বলেছিলেন, আমি ওনার সঙ্গে কিন্তু দ্বিমত পোষণ করেছিলাম। রাইট। এখন কিন্তু আমি ওনার সঙ্গে একমত। জি। উনি যে কারণে এখন জনমতের কথা বলছেন, জি। যে বিচার হয় নাই রাষ্ট্রে, স্যার, আমি বিচার কিন্তু ওটা হয়নি কখনোই এবং বলি হচ্ছে নাই। না, সেই কারণে যে জনমত দরকার আছে এবং চাপ সৃষ্টি করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমি ওনার সঙ্গে পূর্ণ একমত। নওশাদ, আপনি একটু শেষ বাক্য বা শেষ কিছু বলবেন কিনা? এখন যা হচ্ছে তাতে আসলে আমাদের কোনো আশা নেই, বাট আমরা বিচার চাবো, যতদিন পর্যন্ত বেঁচে আছি বিচার চাবো, এবং আশা করবো রাষ্ট্র আমাদের বিচারটা দিবে, সে যেই খুনি যত প্রভাবশালী হোক বা যত সাধারণ হোক, এবং সেটা সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে। আমরা একদম শেষ কথা জানাবে কেম শহীদুল্লাহ, এখন আপনার কাছে তদন্ত শুনতে চাই। যে অবস্থায় আছে, ওনার কথা উনি যেহেতু আইয়ুবের সাথে কথা বলছে, উনি আইয়ুব তাকে ফ্রাস্ট্রেটিং কথা বলছে, আমি বলি এই ধরনের ফ্রাস্ট্রেটিং কথা না বলে আইয়ুব তার তদন্ত অব্যাহত রাখতে হবে এবং সক্রিয়ভাবে রাখতে হবে, এবং ডিউরিং ইনভেস্টিগেশন কোনো একটা ক্লু সে পেয়ে যেতে পারে, চান্সগুলো পেয়ে যেতে পারে, এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু পুরো ডিরেকশন হতে পারে। কাজে আমি বলবো যে আশার বাণী আমাদের বলতেই হবে, কিন্তু আইয়ুর এই তদন্ত অব্যাহত রাখতে হবে। প্রফেসর মিজানুর রহমান, জনাব কে এম শহীদুল্লাহ, প্রফেসর জিয়া রহমান এবং নওশাদ রোমান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।